প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ, বাংলাদেশ স্টারলিংক আনতে আলোচনা। পবিত্র শবে বরাত আজ রাতে নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লিকে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ জাতিসংঘের প্রতিবেদন, বলেন চিফ প্রসিকিউটর, জমা হবে ট্রাইব্যুনালে। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বাংলাদেশে স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও তারা আলাপ করেন বলে তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস অফিস। বৃহস্পতিবার রাত ৯টায় দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা স্পেস এক্স ও টেসলার প্রধান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ইলন মাস্ক এখন প্রায় খবরের শিরোনাম হচ্ছে। মাস্কের অধীনে দেয়া হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ট্রাম্প তাকে ফেডারেল সরকারের ব্যয় কমানোর বিষয়ে প্যানেলের দায়িত্ব দিয়েছেন। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। ফরাসি সব শব্দে অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত লাইলাতুল বরাত। হিজরি সনের শ্রাবণ মাসের 14 তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলমান উম্মাহ। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শ্রাবণ মাসের পরে আসে পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। পবিত্র শবে বরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত করে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। দেশটির উত্তরের অপেক্ষা করা হবে। রফিকুল আলম বলেন, ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব বিলুপ্ত করার সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন। এতে সরকারের নানা সুপারিশ করে সংস্থাটি। এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। এদিকে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা
সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, যে সকল দেশে বাংলাদেশে অনারাইভাল ভিসার আওতায় আছে কোনো জটিলতা ছাড়াই তাদেরকে 10 মিনিটে অনারাইভাল ভিসা দেওয়া হবে। এটা প্রায় 10 মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভেল ভিসাটা পেয়ে যাবে। এই জন্য অন অ্যারাইভেল এই ভিসাটা পাওয়ার জন্য ওনার কাজ হবে যে আমাদের অনলাইনে তারা যে তাদের ইনফরমেশনটা দিয়ে দিলে যে আমাদের এখান থেকেই তার কাগজপত্র সব ঠিক পেলে বলে দিবে, ওই একটা কোডও দিয়ে দিবে। এছাড়া দেশের নাগরিকদের পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার কথা ভাবছে সরকার বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। নূর মোহাম্মদ মিয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভেরিফিকেশন দরকার। শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ, যা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের উপর, কিন্তু এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলাই তদন্তের পর্যায়ে। এ অবস্থায় জাতিসংঘের 114 পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানায় প্রসিকিউশন। পাশাপাশি শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞের প্রমাণ ট্রাইব্যুনালের হাতেও রয়েছে বলে উল্লেখ করা হয়। এটা আমাদের তদন্তের ক্ষেত্রে সাহায্য করবে, কারণ এটা আমাদের আইনেরও বিধান আছে। জাতিসংঘ এটা জোরালোভাবে সুপারিশ করেছে। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। সুতরাং জাতি বিচার দেখতে চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করতে হবে আমাদেরকে, শুধু বিচার যেন তেন উপায়ে নয়। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেন দলটির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। অভিযোগের ভিত্তিতে সরকারি যে সকল কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী এবং জাতিসংঘের পরামর্শ অনুসারে তাদেরকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে ভারত সরকারের উচিত তাকে ফিরিয়ে দেয়া। এছাড়া তার সহযোগীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আনুপাতিক হারে নির্বাচনী পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় বিএনপির এই ব্যবস্থাকে সমর্থন করে না। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ 1 যুগ পর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দলীয় নিবন্ধের আইন সংশোধনের বিষয়ে কথা হয়েছে কমিশনের সঙ্গে। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। সংস্কারের উদ্যোগ আর নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে 1 যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এমনটাই কমিশনকে জানিয়েছেন বলে জানান তিনি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে
যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। তিনি আরও বলেন, জনগণ স্থানীয় সরকার সচল চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। বিভিন্ন দেশে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। আসন্ন নির্বাচনে সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা, আইন প্রণেতাদের দ্বারা পরিচালিত করতে হয়, তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী। এটা আমরা প্রপোজ করেছি। দলীয় নিবন্ধন আইনের সংশোধনের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রার্থীরা। রাজধানীর কারওয়ান বাজারে গত 3 দিন ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় তারা আগামী 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত ফলের দাবি জানান। বক্তারা বলেন, আদালতের রায় থাকার পরও ফল প্রকাশ করা হচ্ছে না। 7,621 জন নারী প্রার্থী চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায়, যাদের অধিকাংশই বিবাহিত। এবার সারা বাংলা প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গান বাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ময়না আক্তার নামে 10 বছর এক শিশু নিহত হয়েছে। রাতে উপজেলা মণিপুর আতকাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, মণিপুর আতকাপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী চাউরখালা গ্রামের ছেলেরা গান শুনতে আসে। এ সময় বরপক্ষের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বল্লামের আঘাতে ময়না আক্তার নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্টের অভিযানে 7 জনকে আটক করা হয়েছে। রাতে যৌথ বাহিনীর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। আটককৃতরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোহাম্মদ রবিউল করিম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারেক চৌধুরী সহ 7 জন। গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বসত বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। টঙ্গীর চেরাগ আলী কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানার একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী মিজান জানান, ভাড়াটিয়া শাহজাহানের কাছ থেকে ঘর ভাড়ার পাওনা টাকা চাওতে শাহজাহান উত্তেজিত হয়ে কাউসার, বাবু, আজাদ, শাহিন সহ বেশ কয়েকজনকে নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় নারীদের মারধর সহ দোকান লুটপাট করা হয়। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালি বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, বোয়ালি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান মাস্টারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবু
অরুণ প্রসাদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষক দলের সহসভাপতি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম। গাজীপুরের শ্রীপুরে আলহাজ ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 2 দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম ব্যাপারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তুহিন ব্যাপারী ও জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি ইয়াসির আরাফাত ব্যাপারী সহ অনেকে। বগুড়ায় মায়ের দোয়া নুরানি হাফেজিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশন মাদ্রাসার পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। কাহালু উপজেলা বীর কেদার গ্রামে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধী অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা বিএনপির সহ সভাপতি সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আনসার আলী, আব্দুর রহিম খন্দকার সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে খাজা বদরুদ্দোজা সাউথ ব্রিজ স্কুলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সভাপতিত্ব করেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার রুমা আক্তার। পৃষ্ঠপোষকতা করেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন মারুফ। প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি ডক্টর মোহাম্মদ বখতিয়ার। রাঙামাটির রাজস্থলী পয়তুপাড়ায় দ্বিতীয় জাদি পূজার অনুষ্ঠান হয়েছে। ধর্মসভার আয়োজনে সচেতন মারমা সমাজের প্রধান সবুজ মারমার নেতৃত্বে জাদি পূজা হয়। পূজায় বিভিন্ন বিহার অধ্যক্ষ ও দায়ক দায়িকা সহ অনেকে উপস্থিত ছিলেন। সবুজ মারমা বলেন, গত বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। ঢাকার ধামরাইয়ে ইটভাটা ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বালিয়া ইউনিয়নের ধামরাই মির্জাপুর আঞ্চলিক সড়কে এই মানববন্ধন করা হয়। এ সময় অভিযুক্ত মোহাম্মদ শাহিন আলম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। এই ঘটনায় ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদীর এটি প্রথম মার্কিন সফর। মোদীর এই সফরে দুই নেতার মধ্যে আলোচনার বাণিজ্য মাশুল কম করা, যুক্তরাষ্ট্র থেকে ভারতের তেল ও প্রতিরক্ষা সামগ্রী কেনা, বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানো, চীন, পাকিস্তান ও বাংলাদেশ ইস্যু গুরুত্ব পেতে পারে। ভারত থেকে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। মোদী ট্রাম্প আলোচনায় নিশ্চিতভাবে বাংলাদেশের প্রসঙ্গ আসবে বলে মনে করেন পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞরা। চট্টগ্রাম নগরীর অর্পচনা নগর সিটি কর্পোরেশনের উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, ভবন উদ্বোধন এবং কলেজ থেকে প্রকাশিত অর্ণিকা বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল।
চট্টগ্রামে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক বিভাগীয় সংলাপের আয়োজন করা হয়েছে। হোটেল সৈকতে আইএসডি এর সহযোগিতায় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও ইউএনডিপির যৌথ আয়োজনে এই সংলাপ করা হয়। এতে সভাপতিত্ব করেন আইএসডি এর নির্বাহী পরিচালক এস.এম. নাজির হোসেন, গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সচিবালয় ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের ফ্যাসিলিটেটর অনিরুদ্ধ রায়। চট্টগ্রামে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। চকবাজারের নবাব সিরাজউদ্দৌলা রোডে এর উদ্বোধন করা হয়। পত্রিকার সহকারী সম্পাদক শফিকুল ইসলাম রাহির সভাপতিত্বে ও বিভাগীয় ব্যুরো প্রধান মাসুদ আলম সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডক্টর খান আসাদুজ্জামান। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা ও মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা এমদাদুল হক বাদশা ও আব্দুল মালেকের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে সংবাদ সম্মেলন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন নসির উদ্দিন চৌধুরী, নগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কালাম সহ অনেকে। জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে আগুন নেভানোর অত্যাধুনিক প্রযুক্তি ফায়ার পাস প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন সিস্টেম নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান। এটি এমনই এক প্রযুক্তি যার ব্যবহার করলে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আগুন ধরবে না, ধরলেও স্বয়ংক্রিয়ভাবে মুহূর্তেই নিভিয়ে দেবে এই প্রযুক্তি। আন্তর্জাতিকভাবে সার্টিফাইড অত্যাধুনিক এই সিস্টেমটির রাজধানীর পূর্বাঞ্চলে আয়োজিত এশিয়া ফার্মা এক্সপো এই অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী করেছে স্মার্ট ডেটা টেকনোলজিস নামে একটি দেশীয় প্রযুক্তির প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন ফায়ার পাস টেকনোলজির উদ্ভাবিত এই পদ্ধতি ডেটা সেন্টার, মিউজিয়াম, আর্কাইভ, সাবস্টেশন, ওয়ারহাউস, বড় বিল্ডিং, টানেল, অ্যারোস্পেস, নিউক্লিয়ার প্লান্ট সহ বিভিন্ন জায়গায় ব্যবহারযোগ্য। শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে ক্ষীরা চাষ। চলতি বছরে এ এলাকায় 100 মেট্রিক টন ক্ষীরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মির্জা আবুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। সিরাজগঞ্জের চলনবিলে বাড়ছে সাথী ফসলের চাষ। চলতি বছর পুরো চলনবিল এলাকায় ধান চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে ক্ষীরা চাষ করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও কোনো প্রকার রোগবালাই না হওয়ায় ক্ষীরার বাম্পার ফলনও হয়েছে। চাষিরা জানান বিঘা প্রতি 10 থেকে 12 হাজার টাকা খরচ হলেও উৎপাদন হচ্ছে 40 থেকে 50 মন ক্ষীরা। প্রতি মন ক্ষীরা মাঠ থেকেই 1000 থেকে 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। এই বছরে 2 বিঘা জমি আবাদ করছি। এরকম দাম ভালো থাকলে আর ফলনের যে সাইজ দেখতে তাতে লাভবানই হব। কৃষকরা আশ্বাস দিচ্ছে যে না অনেক ক্ষীরা হবে, ইনশাল্লাহ ক্ষীরের আবাদ আছে ভরপুর। দাম আজকে 950, 900, 1000 পর্যন্ত কেনা হয়েছে। ঢাকা থেকে আসে, চিটাগাং থেকে আসে, বিভিন্ন জেলায় থেকে আসে, যার যেরকম নাটোর থেকে আসছে। এই মাত্র শুরু হচ্ছে আমদানি, কিন্তু খুব একটা আমদানি নাই, সীমিত আমদানি। তাড়াশ উপজেলা কৃষি অফিসার জানান ক্ষীরার আবাদ শেষে ওই জমিতে মুগ ডাল ও ভুট্টা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এবছরে কোনো রোগ বলাই না থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় ক্ষীরার যথেষ্ট ভালো ফলন হচ্ছে এবং পর্যাপ্ত দাম থাকায় কৃষকরা খুবই ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছে এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার থেকে শুরু করে আমরা সার্বক্ষণিক কৃষকদেরকে রোগ বালাই এবং এই কীটনাশক প্রয়োগ করতে হবে এই পরামর্শ দিয়ে আসতেছি, যাতে এরা নিরাপদ এবং নির্বিঘ্নে এই ক্ষীরার উৎপাদন করতে পারে। চলতি বছর এই এলাকায় 95,100 মেট্রিক টন ক্ষীরা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সংবাদ শেষ করব সুনামগঞ্জের শিমুল বাগানের খবর দিয়ে। ফাগুনে আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। সবুজ ডালের আবৃত ভেদ করে ফুটে উঠেছে শত কোটি শিমুল ফুল। রক্তরাঙা ফুলের রাজত্বে এ যেন এক স্বর্গরাজ্য। ঋতুরাজ বসন্ত এই দিবসকে রক্তিম ফুলের মুগ্ধতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃত প্রেমীরা। প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। শিমুল ফুলের লালচে আভায় রঙিন হয়ে উঠেছে জাদুকাটা নদীর তীর। এক পাশে মেঘালয় পাহাড়, আরেক পাশে শিমুল বাগানে যেন ফুলের রাজ্য, যা দেখে মন ভরে যায় যে কারো। প্রায় 2 যুগ আগে সুনামগঞ্জের তাহিরপুরের বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন 100 বিঘা জমিতে গড়ে তোলেন এই শিমুল বাগান। বর্ষায় বাগানটি সবুজ পাতা ও ডালপালায় আবৃত থাকলেও বসন্তে রক্তিম আভায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বাগান। আর এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে, খুব ভালো লাগছে। সামনের বার আবার আসবে ইনশাল্লাহ। আমি একজন স্টুডেন্ট হয়ে এসেছি যে শিমুল বাগানে আনন্দটা উপভোগ করবে, কারণ এখানে সবাই এসে আনন্দ উপভোগ করবে। I would ask all the foreigners, come and visit Shimul Bagan. It's something to see, something to enjoy with your family and friends. এখন যদি না আসেন এই সুনামগঞ্জের শিমুল বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে কেউ উপভোগ করতে পারবেন না। এক কথায় সুনামগঞ্জের শিমুল বাগান এখন রক্তে লাল। এদিকে পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেহেতু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং 1 ফাল্গুন, এই উপলক্ষে ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন আমরা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যাতায়াত ও পরিবেশ বান্ধব আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ, বাংলাদেশে স্টারলিংক আনতে আলোচনা। পবিত্র শবে বরাত আজ রাতে নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লিকে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ জাতিসংঘের প্রতিবেদন, বলেন চিফ প্রসিকিউটর, জমা হবে ট্রাইব্যুনালে। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।